নমস্কার বন্ধুরা, ঘটনা হচ্ছে 10ই এপ্রিল 1912 সাল। আরএমএস টাইটানিক দুনিয়ার সবথেকে বড় আর লাক্সারি জাহাজ। এই জাহাজটি সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক যাচ্ছিল, যার মধ্যে সব ধরনের মানুষ ছিল, বড় বড় কোম্পানির মালিক থেকে বড় বড় অ্যাক্টর পর্যন্ত, যারা আমেরিকায় যাচ্ছিল সুন্দর জীবনের খোঁজে। এই জাহাজটি কামান সামলানোর জন্য ছিলেন 62 বছরের সিনিয়র ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ। পাবলিকের আর মিডিয়ার মধ্যে অনেক এক্সাইটেড ছিল এই টাইটানিক জাহাজ নিয়ে। আর দুনিয়ার সব থেকে বড় জাহাজ এটি, যেটি লম্বায় 267 মিটার আর 50 মিটারের থেকেও উঁচু। আর এটির মধ্যে যতটা লাক্সারি বানানো হয়েছিল, এটি দেখলে আপনিও আশ্চর্য হয়ে যাবেন। তখনকার দিনে এই জাহাজটি বানাতে খরচ হয়েছিল $7.5 মিলিয়ন। যদি এখনকার দিনে এটি দেখা হয় তাহলে $400 মিলিয়ন কাছাকাছি হবে। জাহাজটির মধ্যে ডেকোরেশন কোনো 5 স্টার হোটেলের থেকে কম ছিল না। স্টেনড গ্লাসেস উইন্ডো, অর্নেট উড প্যানেলিং, দুটি বড় বড় বিশাল সিঁড়ি, একটি বড় সুইমিং পুল, তুর্কি বাথরুম, ইলেকট্রিক বাথরুম, জিম, একটি টেনিস কোর্ট, 4টে রেস্টুরেন্ট, দুটি ভিআইপি সেলুন, একটি লাইব্রেরি, আর যত রকমের সেফটি ব্যবহার করা হয়েছিল টাইটানিককে বানানোর জন্য। এই জন্য জাহাজটিকে অমর মানা হতো। এটি এমন একটি জাহাজ যেটি কোনোদিন ডুবতেই পারে না, কারণ এতটাই সেফটির সাথে এটিকে বানানো হয়েছিল। হোয়াইট স্টার লাইন নামের এই কোম্পানি জাহাজটিকে বানিয়েছিল। এই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট পাবলিকের সামনে জোর গলায় বলেছিলেন এই জাহাজটি ডুবতেই পারে না। কিন্তু এই জাহাজটি রওনা দেওয়ার মাত্র দুদিনের মধ্যেই 12ই এপ্রিল 1912 সালে টাইটানিক তার প্রথম আইস ওয়ার্নিং পাওয়া শুরু হয়ে যায়। মানে যে আটলান্টিকের ওপর দিয়ে আমেরিকাতে যাচ্ছিল, ওইখানে বড় বড় বরফের চাই জমা হয়েছিল, যেটি অনেকটাই বিপজ্জনক ছিল টাইটানিকের জন্য। এই ওয়ার্নিংটি একদমই সাধারণ বিষয় নয়। সমুদ্রের মধ্য দিয়ে যাওয়া যে কোনো জাহাজ তার আশেপাশের জাহাজগুলিকে রেডিও দ্বারাই বলতেই থাকে, সামনে বরফ আছে, সাবধানে যাবেন। এই সিগন্যালটি পাওয়ার পর টাইটানিক দুবার তার রাস্তা পাল্টিয়ে নেয় দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য, কিন্তু তার স্পিড কম করে না। 21.5 উত্তর 40 কিলোমিটার পার ঘন্টায় স্পিড ছিল। এতটাই গতিতে যাচ্ছিল। দুদিন পর 14ই এপ্রিল 1912 আরো 7টি আইস ওয়ার্নিং দেওয়া হয়, কিন্তু ক্যাপ্টেন আর তাদের গ্রুপে এগুলি ইগনোর করে দেয়। আস্তে আস্তে সূর্য ডুবে যায়, রাত হয়ে যায়, তাপমাত্রা নিচে নেমে যায়। এই 14ই এপ্রিল রাতের বেলায় চাঁদ ওঠে না, সেই জন্য চাঁদের কোনো আলো পড়ছিল না। এই জন্য লাইট কম্বিনেশন খুবই কম ছিল এই রাতে। আর জাহাজের ওপরে ক্রোনেস নামের ছোট প্ল্যাটফর্ম থাকে, যেটি একটু হাইটে থাকে। এইখানে কাউকে বসিয়ে রাখা হয় সামনের জিনিস দেখানোর জন্য, যেমন সামনে কি আসছে, কোন ট্রাফিক আছে কিনা। আর যে ব্যক্তি ওপরে বসেছিল তাকে প্রচন্ড ঠান্ডার সামনে পড়তে হয়। খুবই দ্রুত গতিতে ঠান্ডা হাওয়া বইছিল। রাতের বেলা হওয়ার ফলে ঠান্ডা হওয়ার জন্য তার চোখে জল চলে আসছিল, তাই জন্য সামনে কি আছে সেটি ঠিক মতো দেখতেই পারছিল না। রাত 11:39 ফ্রেডরিক ফ্লিট নামের এই ব্যক্তি এই জায়গায় বসেছিল। ইনি হঠাৎই খেয়াল করে একটি বড় বরফের পাহাড় সামনে আসে। সাথে সাথে 3বার ঘন্টা বাজায়, যাতে নিচে থাকা সব ব্যক্তি সতর্ক হয়ে যায়। আর সাথে সাথে ফোন করে ক্যাপ্টেনকে, আর জোরে জোরে চিল্লিয়ে বলতে থাকে, সামনে একটি বরফের পাহাড় চলে এসেছে, তাড়াতাড়ি জাহাজের দিশা পাল্টিয়ে নাও। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিল। ঠিক 1 মিনিটের মধ্যেই 11:40 জাহাজটি গিয়ে বরফের সাথে ধাক্কা মেরে দেয়। The iceberg grazed the right side of the ship. And all of a sudden she lifted up quickly. Everything that was movable was going through her. I didn't think it was serious because I didn't think it was possible. A big ship like that could sink. এই বরফের পাহাড়টিও ছোটখাটো বরফের পাহাড় নয়। এটি লেন্থে প্রায় 200 থেকে 400 ফুট, মানে একটি ফুটবল ফিল্ডের সমান। আর হাইটে প্রায় এটি ক্রোসনেস পর্যন্ত। সায়েন্টিস্টদের মনে হয় এই পাহাড়টির ওজন কম করে 1.5 মিলিয়ন টন। পাহাড়ের সাথে টাইটানিকের টক্কর রাইট সাইডে সামনের দিকে হয়েছিল। সাধারণ ভাষায় যদি বলা হয় তাহলে বো এর সাথে। জাহাজের এই সামনের অংশটিকে বলা হয় বো, আর জাহাজের নিচে যে বাইরের দিকে বেরিয়ে থাকা অংশটি হয় এটিকে কিল বলা হয়। আর পুরো 10 সেকেন্ড পর্যন্ত জাহাজটি বরফের সাথে ঘর্ষণ খেতে থাকে আর খুব বড় ক্ষতি হয়ে যায়। আর তার কিছু সেকেন্ডের মধ্যেই ক্যাপ্টেন স্মিথ আর জাহাজের আর্কিটেক্ট থমাস অ্যান্ড্রস সাথে সাথে পৌঁছে যায় এটি দেখার জন্য যে জাহাজের কতটা ক্ষতি হয়েছে। কিন্তু যখন দেখে তখন বুঝতে পারে এই জাহাজটি ডুবে যাবে, এটিকে বাঁচানো সম্ভব না। আর এটি দেখার পর এরাও আশ্চর্য হয়ে যায়, কারণ এরা আগে থেকেই মনে করতো এই জাহাজটি কোনোদিনই ডুবতে পারে না। আর টক্কর খাওয়ার 20 মিনিট পর রাত 12টার সময় ক্যাপ্টেন স্মিথ তার ক্রু মেম্বারদের অর্ডার করে এমার্জেন্সি মেসেজ পাঠানোর জন্য রেডিওতে। আশেপাশে যদি কোনো জাহাজ থেকে থাকে তাহলে তারা সবাইকে বাঁচিয়ে নেবে। সিনিয়র রেডিও অপারেটর জ্যাক ফিলিপস এই গল্পের হিরো প্রমাণিত হয়, কারণ ইনি বারবার একের পর এক সিগন্যাল পাঠাতে থাকে, কিন্তু কোনো রেসপন্স পায় না।
কিন্তু তাও সিগন্যাল পাঠাতেই থাকে। পুরো 20 মিনিট পর RMS কারপেথিয়া একটি জাহাজ যেটি টাইটানিকের অনেকটা কাছে ছিল, এই জাহাজটি এদের সিগন্যালটি ধরে নেয় আর রেডিওতে টাইটানিকের অপারেটরের সাথে কথা হয় আর টাইটানিককে বাঁচানোর জন্য এদের দিকে আসতে থাকে। কিন্তু সমস্যা ছিল এই জাহাজটি টাইটানিকের কাছে তো ছিল কিন্তু কম করে 107 কিলোমিটার দূরে। যদি এই জাহাজটি তার টপ স্পিডে টাইটানিকের দিকে আসে তাহলে টাইটানিকের কাছে আসতে 3.5 ঘন্টা টাইম লেগে যাবে। বাকি ক্রু মেম্বাররা রকেট জ্বালাতে থাকে আকাশে, যদি আশেপাশে কোনো জাহাজ থেকে থাকে তাহলে তারা বাঁচিয়ে নেবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কারপেথিয়া জাহাজ ছাড়া কোনো রেসপন্স পায় না আর ক্যাপ্টেন অর্ডার দিয়ে দেয় জাহাজে যত লাইফ বোট আছে তাতে নিয়ম অনুযায়ী বাচ্চার মহিলাদের যেতে দেওয়া হবে। আর বেশিরভাগ যাত্রী এটি মনে করেছিল এটি কখনো ডুবতেই পারে না, তাই ভয়ের কোনো কারণই নেই। আর যখন প্রথম লাইফ বোটটি নামানো হয় তখন ওতে পাবলিক ক্যাপাসিটি ছিল 65 জন, কিন্তু মাত্র 28 জন তাতে নামে। পুরো ফাঁকা লাইফ বোট নিচে নামিয়ে দেওয়া হয় আর টাইমের সাথে সাথে জাহাজটি ডুবতেই থাকে। আর আস্তে আস্তে সব যাত্রীদের এটি মনে হতে থাকে সত্যি জাহাজটি এবার ডুবে যাবে, তাই সবার মনে ভয় ঢুকে যায় আর এদিক ওদিক ছুটতে থাকে। রাত 1টার সময় জাহাজের আগের অংশটি এত পরিমাণে জলে ভরে গেছিল সেই জন্য জাহাজের আগের অংশটি ডুবে গেছিল আর জাহাজের পিছনের অংশটি জলের উপরে উঠে গেছিল। আর সমস্যা ছিল জাহাজের লাইফ বোট খুবই কম মাত্রায় ছিল, মাত্র 20টি লাইফ বোট অ্যাভেলেবেল ছিল। সব মিলিয়ে হিসাব করলে টোটাল 1200 জনের ক্যাপাসিটি ছিল, কিন্তু জাহাজে 2200 জন যাত্রী ছিল। আর রাত্রি 2:05 লাস্ট লাইফ বোট নামানো হয়, তখনও জাহাজে 1500 যাত্রী ছিল। কিছু মানুষ তো জোর করে লাইফ বোটে জায়গা করার চেষ্টা করছিল আর কিছু মানুষ তাদের ভাগ্য মেনে নিয়েছিল। আর রাত্রে 2:20 জাহাজের 2টো টুকরো হয়ে যায় আর জাহাজটি ডুবে যায়। 3 ঘন্টাও সময় লাগে না কোনোদিন না ডোবা জাহাজটি ডুবে যেতে। যে 1500 যাত্রী ছিল জাহাজে তারা হয়তো জাহাজের সাথে জলের মধ্যে ডুবে যায়, আর যারা সাঁতার পারে তারা হাইপোথার্মিয়ার কারণে মারা যায়। জলের তাপমাত্রা -2°C ছিল আর আপনি এই জলের মধ্যে যদি পড়ে যান তাহলে মাত্র 2 মিনিটের মধ্যে আপনি মারা যাবেন। RMS কারপেথিয়া জাহাজ যেটি টাইটানিককে বাঁচানোর জন্য আসছিল সেটি পৌঁছায় ভোর 3:30 আর যারা লাইফ বোটে নিচে নেমে গেছিল তাদেরকেই বাঁচাতে সক্ষম হয় আর লোকের সংখ্যা ছিল 705 জন। কেমন হবে যদি আমি বলি ওই রাতে আরেকটি জাহাজ ছিল যেটি টাইটানিক থেকে মাত্র 37 কিলোমিটার দূরে ছিল, যে টাইম মতো পৌঁছাতেও পারতো আর টাইটানিকের সব যাত্রীকে বাঁচাতেও পারতো। এই কথাটি সত্য, ওই জাহাজটির নাম ছিল SS ক্যালিফোর্নিয়া, কারণ টাইটানিক ধাক্কা খাওয়ার মাত্র 1 ঘন্টা আগে ওই জাহাজ থেকেই লাস্ট মেসেজ এসেছিল। আর রাত্রি 11:15 এই জাহাজের রেডিও অপারেটর রেডিওটি অফ করে দেয়, কারণ তারা রাত্রিবেলায় যেতে চাইছিল না। এটিই কারণ ছিল কোনো সিগন্যাল পৌঁছাতে পারেনি। এই জাহাজটি টাইটানিকের এতটা কাছে ছিল যদি কোনো প্যাসেঞ্জার টাইটানিকের সামনে দাঁড়াতো তাহলে তারা এই ক্যালিফোর্নিয়া জাহাজটিকে দেখতে পেত। টাইটানিক যখন রকেটগুলি ছাড়ে তখন ক্যালিফোর্নিয়ার ক্রু মেম্বার এটি দেখেছিল আর তাদের ক্যাপ্টেনকেও বলে, কিন্তু তাদের ক্যাপ্টেন বলেছিল টাইটানিকে ধনী ব্যক্তিদের পার্টি চলছে হয়তো। তার পরের দিন সকালে যখন রেডিও অন করে তখন দেখতে পায় টাইটানিক থেকে একটি কল এসেছিল, কিন্তু ততক্ষণে অনেক লেট হয়ে গেছিল। তারা গিয়ে শুধু কিছু ডেড বডি উদ্ধার করতে পারে। যদি ক্যালিফোর্নিয়ার ক্যাপ্টেন একটু গুরুত্ব দিত তাহলে আজকে অনেক মানুষের প্রাণ বেঁচে যেত হয়তো। এই ছিল টাইটানিক স্টোরি। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।